আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে একটি সৃজনশীল কীভাবে লিখলে ভালো একটি নাম্বার পাওয়া যায়, তো সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের মূলত সৃজনশীল টপিকটি নিয়ে কথা বলবো। তো এর আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু সিলেবাসটা দেখিয়ে দিতে চাই, হয়তো এত করে তোমার অনেক লাভ হবে, কেন তোমাদের কাছে কিন্তু মূলত আমাদের এই সাজেশনটা রয়েছে। তো তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি তো এখানে ক এবং খ এই দুই প্রকারের মূলত প্রশ্নগুলো দিয়েছেন, আপনি কেন ওইখানে সৃজনশীল আকারে দেননি? তো আমি তোমাদের সকল প্রশ্নগুলোর মানে এই তোমাদের যে এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আজকে ভিডিওতে দিয়ে দিব। তো চলো প্রথমে তোমাদেরকে একটু সিলেবাসটা দেখিয়ে নিই, হয়তো বা অনেকেই সিলেবাসটা তোমরা দেখতে পেরেছো বা অনেকেই দেখতে পারোনি। যাই হোক, তো এসএসসি বিএমটি শিক্ষাক্রমে দ্বাদশ শ্রেণী বোর্ড ফাইনাল পরীক্ষা 2024-এর পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো খেয়াল করো, মূলত এখানে আমাদের যে বাংলা সিলেবাসটা রয়েছে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো বাংলা কিন্তু তোমাদের পরীক্ষা হবে 60 নম্বরে, তোমাদেরকে এটা আমি অনেক আগেও বলছি, যেহেতু হাতের খুব সময় কম, যে মূলত সামনের মাসের 30 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আমাকে এইগুলো খুব দ্রুত তোমাদেরকে দেখতে হবে, অথবা দেখাতে হবে। হ্যাঁ, যাই হোক, তো আমরা বাংলাতে যাব। তো বাংলাতে আমাদের মূলত গদ্য রয়েছে তোমার হচ্ছে তিনটা, একটা হচ্ছে অপরিচিতা, আরেকটা হচ্ছে গৃহ, আর একটা হচ্ছে 52 দিনগুলো, ঠিক আছে। আর কবিতা রয়েছে আমাদের তিনটা, বিদ্রোহী, প্রতিদান এবং 18 বছর বয়স। নাটক রয়েছে একটা, সিরাজউদ্দৌলা। এবং ব্যাকরণ অংশ থেকে আমাদেরকে কিছু জিনিস দিয়েছে, এখানে তোমাকে যেটা না জানলে নয় সেটা হচ্ছে তোমাদেরকে যেটা জানতেই হবে, সেটা এখান থেকে তোমাদেরকে রচনা দেওয়া হবে। তারপরে তোমার বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ এগুলো রয়েছে। তারপর হচ্ছে বাংলা বানানের নিয়ম বা বা বাংলা ভাষার ব্যাকরণ শ্রেণী, এগুলো তোমাদেরকে দেখতে হবে। তো তোমাদেরকে মানবন্টনটা যেভাবে করা হবে তো সেটা একটু দেখে নাও। গদ্যাংশ থেকে 5টি প্রশ্ন তোমাকে দেওয়া হবে, মানে সৃজনশীল দেওয়া হবে, এখান থেকে তোমাকে 3টির উত্তর দিতে হবে। তো প্রত্যেকটার মান থাকবে তোমার 5 করে, তো 3 × 5 = 15 নম্বর। পদ্যাংশ থেকে তোমাদের 5টি দেওয়া হবে, 3টির উত্তর লিখতে হবে, এখান থাকবে 15 নম্বর। আর নাটক থেকে 2টি থাকবে, 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। তারপর ব্যাকরণ থেকে 7টি থাকবে, এখান থেকে তোমাকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। আর রচনা থাকবে 3টি, এখান থেকে তোমাকে 1টি উত্তর দিতে হবে। ও আরেকটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা কি রচনাগুলোকে আমাদের কাছ থেকে কি পিডিএফ আকারে চাও নাকি তোমরা হচ্ছে ভিডিও আকারে চাও, সেই বিষয়টা তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, ওকে। তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মূলত সৃজনশীলগুলো কীভাবে লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায়। তো দেখো, প্রথমে আমি নিয়েছি অপরিচিতা থেকে মূলত একটি সৃজনশীল। আমি এখান থেকে মূলত 2টি সৃজনশীল নিয়েছি, তো তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই। তো তোমরা অপরিচিতা গল্পটা সম্পর্কে অনেকেই জানো, ঠিক আছে, যাদের মূলত এই সম্পর্কে ধারণা নেই বা তোমরা বোঝো না এই টপিকটা, তো তাদের জন্য কিন্তু আমরা সেশনে কিন্তু মূলত তোমাদের জন্য মূলত উপরে কিছু প্যাসেজ অংশ দিয়েছিলাম, তো সেটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এখন বলবো, অনেকে বলবো স্যার সেটা কোনটা, তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, আমাদের সাজেশনের ভিতরে কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অপরিচিত থেকে দেখো কিছু অংশ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো এখানে দেখো আমি ক নাম্বার এবং খ নাম্বারগুলো এখানে দিয়ে দিয়েছি, আমি কিন্তু গ আর গগুলো দিয়ে নিই। তো কেন দেয় নি তো সেটা এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি সৃজনশীলে চলে যাচ্ছি, তো তোমাদের একটু দেখিয়ে দিই। ওকে, তো তোমরা যারা এখনও এই গ্রুপটাতে অ্যাড হইতে পারোনি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো। তো এখান থেকে তোমাদের অলরেডি 93 জন মেম্বার অ্যাড হয়ে গেছে, তো তুমি চাইলেও কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারবা। তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে, ঠিক আছে, মাত্র এখানে মূলত হচ্ছে যে 21 মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে। তো এখানে তোমাদের জন্য 5 নম্বর বরাদ্দ থাকে, ঠিক আছে। যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার। তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি, সহজ করে দিচ্ছি তোমাদের ইংলিশ, হিসাব বিজ্ঞান, বিজনেস ইংলিশ, বাংলা দ্বিতীয়, তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জগজগা ভিডিও, ঠিক আছে। এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। হয়তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি। তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে। তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে। এই দেখো ট্রান্সফরমেশন থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে। এই দেখো একটা সিবি, মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি, মানে এমন কোনো স্টুডেন্ট নাই যে এগুলো পারবে না, ঠিক আছে। এই দেখো হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে, হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে।
তো এই হিসাব বিজ্ঞান, ইংলিশ, তারপর হইতেছে ব্যবসা ইংলিশ, এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে ওই এত সুন্দরভাবে বোঝানো হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম। তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নেও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে। তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা, এবং এটা কী সাজানো হলে সেটাও তুমি বুঝতে পারবা। তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো। তো যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো একটু খেয়াল করো, বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। একটু পড়তেছি, খেয়াল করো। ফারজানা উচ্চশিক্ষায় শিক্ষিত একজন কলেজ শিক্ষিকা। অনেক আগে বিয়ের বয়স পেরিয়েছে, তাই তিনি বিয়ে করেননি, বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তারপর থেকে ফারজানা তার কলেজ আর একাকিত্ব জীবনযাপন করছে। তো এখানে বুঝতে হবে যে ফারজানার সাথে কিন্তু মূলত তোমার যে তোমার কল্যাণী রয়েছে তার কিন্তু একটা মিল রয়েছে, কি আংশিক মিল রয়েছে, পুরোপুরি মিল নয় মূলত। তো বিষয়টা তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। তো ক নম্বর হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, এভাবে ক নম্বর প্রশ্নগুলো করা হবে। তো তোমরা লিখবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে বানু সিংহ, বা তোমরা বানু সিংহ ঠাকুরও লিখতে পারো। খ নম্বর বলা হচ্ছে আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রইলাম, উক্তিটি অর্থ কি। এখানে কিন্তু অনুপমের কথা বলা হয়েছে। এরপরে দেখো খ নম্বরটা আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রইলাম, উক্তিটির অর্থ কি বুঝিয়ে লিখতে হবে। তো খেয়াল করো শম্ভুনাথ বাবু কনের গহনা যাচাই করার প্রসঙ্গে জিজ্ঞাসা করলে অনুপম কোনো কথা না বলে চুপ করিয়া থাকে। উক্তিটি অপরিচিত গল্পের নায়ক বা প্রধান পুরুষ চরিত্র অনুপমের। এখানে অনুপমের চরিত্রে সীমাহীন ব্যক্তিত্বহীনতা, অর্থাৎ সে নিজে কিছু করতে পারতো না, ঠিক আছে, সে তার মামার কথাতেই সে চলতো, এই জন্য কিন্তু তার এই সমস্যাটা হয়েছিল। নির্বুদ্ধিকতার কথা বলা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে বিয়ের আগেই কল্যাণীর শরীর থেকে গহনা খুলে গহনায় স্বর্ণের খাঁটিত্ব ও ওজন পরীক্ষার জন্য মূলত চাপ দেয় অনুপমের ধুরন্ধর মামা কল্যাণীর বাবা ডক্টর শম্ভুনাথ সেনের কাছে। এটা মহা অন্যায় বলে মনে হয়েছে, তাই তিনি বর অনুপমকে ডেকে এনে সরাসরি জানতে চান তার মত এটাই কেনা। তো তখন অনুপম মাথা হেড করে চুপ করে দাঁড়িয়ে থাকে। এতে শম্ভুনাথ সেনের বুঝে নেয় অনুপম যোগ্য বর নয়, তাই তিনি বিয়ে ভেঙে দেন। তো ওই ক্ষেত্রে যদি অনুপম নিজে একটু মূলত তোমার প্রতিবাদ করতো তাহলে হয়তো বা ওই বিয়েটা হয়ে যেত। যাই হোক, আমরা গ নাম্বারে দেখব। উদ্দীপকের সাথে অপরিচিত গল্পের কল্যাণীর সাদৃশ্যমূলক বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। অর্থাৎ এর সাথে মানে উদ্দীপকটা যা আছে এর সাথে কল্যাণীর যে মিলগুলো আছে সেই মিলগুলো তোমাকে প্রথমেই দেখাতে হবে। তো তুমি যদি প্রথমেই দেখিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে তুমি যে স্টেপটা লাগবে স্যার কিন্তু সেটা হালকাভাবে দেখে চলে যাবে, ঠিক আছে। তো আমরা একটু দেখি, হ্যাঁ, খেয়াল করো। উদ্দীপকের ফারজানার সাথে অপরিচিত গল্পের কল্যাণীর জীবন ও জীবনবোধের সাদৃশ্য রয়েছে, মানে তাদের জীবনে কিছুটা মিল রয়েছে। তো খেয়াল করো, অপরিচিত গল্প কল্যাণী আর উদ্দীপকের ফারজানা উভয় শিক্ষকতাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন, এই দিকটা কিন্তু মিলেছে। খেয়াল করো, কল্যাণী সুশিক্ষিত ও রুচিশীল মেয়ে, ফারজানাও তাই। কল্যাণী বিয়ে হওয়ার কথা ছিল, অনুপমের সাথে বরযাত্রীও গিয়েছিল, কিন্তু ঘটনাচক্রে বিয়ে অনুষ্ঠিত হয়নি। তেমনি উদ্দীপকের ফারজানার জীবনেও একজন এসেছিল। ছাত্র জীবনে তিনি একটি ছেলেকে ভালোবেসেছিলেন, কিন্তু ওই ছেলেটি ছিল ব্যক্তিত্বহীন, মানে কি সে নিজে কিছু করতে পারতো না, একদম অনুপমের চরিত্রের মতন। অবশেষে তার সাথে তার বিয়ে হয়নি। কল্যাণী ও ফারজানা উভয়ের জীবনের সমস্যা নেমে আসে মূলত যৌতুক নিয়ে। অর্থাৎ তারা উভয় জীবনে আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। এভাবে আলোচনা করলে আমরা দেখব কল্যাণী এবং ফারজানার জীবন চরিত্রের মধ্যে একই মিল রয়েছে। তো আমরা এই টপিকগুলো এভাবে যেভাবে সাজিয়ে দিয়েছি আমরা এভাবে সাজিয়ে লেখার চেষ্টা করব। তো এরপর আমরা গতে চলে যাব। তো গতে যেটা বলা হয়েছে যে উদ্দীপকটি যেন অপরিচিত গল্পের কল্যাণীর প্রতিচ্ছবি, এই মতামত সম্পর্কে তোমাকে মন্তব্য করতে হবে বা তোমার মন্তব্য সম্পর্কে মতামত দিতে হবে। যাই হোক, এই কথা একটাই। তো জাস্ট এই যে মূলত এটার সাথে তোমাকে তুলনা করে দেখাতে হবে, আর কিছু না। তো আমরা একটু দেখে নিই। বলছে উদ্দীপকের ফারজানা আর অপরিচিত গল্পের কল্যাণী সত্যিকার অর্থের পরস্পরের প্রতিচ্ছবি। কল্যাণী উচ্চশিক্ষা রুচিশীল মেয়ে, শিক্ষকতাকে তিনি জীবনের ব্রত হিসেবে নিয়েছেন। ফারজানা উচ্চশিক্ষা রুচিশীল এবং শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। কল্যাণী ও ফারজানা উভয় বিয়ের হওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে বিয়ে হয়নি। এখন উভয় সিদ্ধান্ত নিয়েছে তারা অবিবাহিতই থেকে যাবে। কল্যাণী ও ফারজানা উভয়েরই হবু বর ছিল ব্যক্তিত্বহীন। তারা যৌতুক লোভী অভিভাবকদের অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি, তাই শেষ পর্যন্ত কল্যাণী ও ফারজানা নিজে থেকে ওদের ব্যক্তিত্বহীন হবুবরদের প্রত্যাখ্যান করে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। কাজেই আমরা বলতে পারি অপরিচিত গল্পে কল্যাণী আর উদ্দীপকের ফারজানা পরস্পরের প্রতিচ্ছবি। তো জাস্ট এইভাবে দেখো, আমি কিন্তু ওই যে প্যারা আকারে লিখে দিয়েছি। দেখো যে খ নাম্বারে না লিখলেও হবে, যে গ নাম্বার দেখো এটা একটা প্যারা, এটা একটা প্যারা, চাইলে তুমি 3টা প্যারা তো লিখতে পারো। গ নাম্বার দেখো যে এটা একটা প্যারা, এটা একটা প্যারা, আমি 2 প্যারাতে শেষ করছি, তুমি চাইলে কিন্তু 3 থেকে 4 প্যারাতে শেষ করতে পারো, এটা কিন্তু তোমার জন্য সবচেয়ে সুন্দর হবে। তো 2 নম্বর যে সৃজনশীলটা রয়েছে সেটা একটু খেয়াল করো, সেটা আমি মূলত অপরিচিত গল্প থেকেই নিয়েছি।
তো হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। যদিও ওগো কাঁদো মোর বিরহ ভালোবাসা, জানি তুমি বুঝিবে না কবু তারই ভাষা। তোমার এই জীবন কাটা আমি যেমন কেন মিছে ভাব। তো জাস্ট এখানে না পাওয়ার একটা খুব এখানে বোঝানো হয়েছে, জাস্ট এটা আমরা দেখে নেব যে তারা এখানে কি বোঝাতে চাইছে এবং কি প্রশ্ন করেছে। তো এক নম্বর হচ্ছে কল্যাণীর পিতার নাম কি? তোমরা সকলেই জানো যে কল্যাণীর পিতার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। তারপর হচ্ছে তারপর বুঝিলাম মাতৃভূমি আছে, বুঝিয়ে লেখো। তো খেয়াল করো, পরের বার বিয়েতে রাজি না হয় কল্যাণী সম্পর্কে অনুপম এই উক্তিটি করেছে। অনুপম কানপুরে এসে কল্যাণী ও তার পিতার সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে আবার বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এখন আর বিয়েতে কল্যাণীর কোনো আগ্রহ নেই, সে মনোযোগী হয়ে আছে দেশমাতৃকার সেবার প্রতি। অনুপমকে ফিরিয়ে দেয়, সে বলে মাতৃ আজ্ঞা আছে, তাই সে উদ্দীপকের উক্তিটি করেছিল। গ নম্বর হচ্ছে উদ্দীপকের কথকের মনের ভাব অপরিচিত গল্পের অনুপমের মনোভাবের সাথে কতটুকু সম্পর্কিত তা এটা আলোচনা করতে হবে। তো এখানে যে গল্পকথক যে কথাটা বলছে এটার সাথে জাস্ট আমরা অনুপমের চরিত্রের মিলটা গঠিয়ে দেবো, তাহলেই হয়ে যায়। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো হয়ে যাবে। তো খেয়াল করো, উদ্দীপকের কবিতাংশ ও অপরিচিত গল্পের অনুপম একই সূত্রের কথা, কারণ দুজনের মধ্যে রয়েছে প্রিয়জনকে না পাওয়ার বেদনা। দেখছো যেটা বলছিলাম সেটাই, জাস্ট একটু বুঝে চেষ্টা করো, মানে বুঝে লেখার চেষ্টা করবো, তাহলেই হবে। তো অপরিচিত গল্পের অনুপম দুর্ভাগ্যজনকভাবে তার মনের মানুষকে হারায়, যার জন্য পরবর্তী সময়ে তাকে আক্ষেপ ও হাহাকার করতে হয়েছে। জীবন ও বাস্তবতা মানসিক অবস্থায় তাকে চরম বাস্তবতার সম্মুখীন করে। অনুপম তার বাগদত্তাকে হারালো, সে ছিল কল্যাণীর লোকের মানুষই বা কল্পলোকের মানুষই। বিবাহের সম্ভাবনা নাচক হলেও সে তাকে বলতে পারেনি। দেবক্রমে তার অপরিচিত মানুষের সঙ্গে তার সাক্ষাৎ ঘটার পরে তাকে না পাওয়ার জন্য ব্যাকুল হয়েছে। উদ্দীপকের ঘটনা প্রবাহের সামান্য প্রকাশিত হয়েছে। কথকের কবিতাংশে যে আভাস পাওয়া যায়, অপরিচিত গল্পেও প্রেমিক হৃদয়ের আক্ষেপ প্রকাশিত হয়েছে। এভাবে উদ্দীপকের কবিতা ও অপরিচিত গল্পের অনুপমকে একই সূত্রে গেঁথেছে। তো আমাদেরকে গ নম্বরে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে যে উদ্দীপক ও অপরিচিত গল্পের আংশিক বা প্রতিফলিত হয়েছে, বিশ্লেষণ করো। হ্যাঁ, এখানে শুধু অনুপম এবং হইতেছে যে গল্পকথক আছে বা যিনি মূলত কবিতা আকারে লিখছেন তাদের কিন্তু মূল ভাবটা এখানে ফুটে উঠেছে, কিন্তু কল্যাণীর কোনো বিষয়বস্তু কিন্তু এখানে ওইভাবে ফুটে ওঠেনি। তো একটু খেয়াল করো, উদ্দীপক অপরিচিত গল্পের আংশিক ভাগ ফুটে উঠেছে। তুমি যদি এতটুকু লিখতে পারো এই জন্য তুমি 1 নম্বর পেয়ে যাবে। তারপরে এই গল্পে অপরিচিত মানুষের প্রতি প্রেমময় হৃদয়ের ব্যাকুলতা ফুটে উঠেছে। গল্পের নায়িকা কল্যাণী গল্পজোড়া নায়ক অনুপমের কাছে অপরিচিত হয়ে রয়ে যায়। অনুপমের একটি উক্তি দ্বারা তা আরও স্পষ্ট হয়, যখন সে বলে, ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হলো না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো এই জায়গা পাইয়াছি। তো অনুপমের এই উপলব্ধির কারণ হলো শেষ পর্যন্ত সে কল্যাণীকে জয় করতে পারেনি। সে বিয়ের আসর হতে উঠে চলে আসা, আর পরবর্তী সময়ে কল্যাণীর বিয়ে না হওয়ার প্রতিকার ফলে কল্যাণী অনুপমের কাছে আর অধরা থেকে যায়। এর পাশাপাশি অপরিচিত গল্পে ফুটে উঠেছে যৌতুক প্রথা, যা আমাদের সমাজে আজও বিদ্যমান। মূলত যৌতুক প্রথার কারণে কিন্তু এই বিয়েগুলো ভেঙে গিয়েছিল। এর বেশি উদ্দীপক থেকে আমরা কেবলমাত্র নায়কের অনুশোচনা দেখতে পাই। নায়কের প্রতি তার কোনো বিরহ ফুটে উঠেছে, কিন্তু কবিতাংশের কোথাও নায়কের পরিণতি এবং যৌতুকের কথা বলা নেই, তাই উদ্দীপকটি আংশিকভাবে ফুটে উঠেছে। তো আমরা কিন্তু এগুলো এইভাবে লিখতে পারি। ঠিক আছে, দেখো এটাকে কিন্তু আমি 3টা ভাগে ভাগ করেছিলাম। ধরো যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, অর্থাৎ 4টা স্টেপে কিন্তু আমি লিখেছিলাম। জাস্ট তোমরা এবার ফাঁকা করে লিখবা, তাহলে স্যার অনেক খুশি হবে। তো বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপর চলে যাবো আমি 52 দিনগুলোতে, কারণ সকল প্রশ্ন তো আর করে দেখানো সম্ভব না। কয়েকটা জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা মূলত এইভাবে লিখবা। হ্যাঁ, আর তারা উদ্দীপকটা বানিয়ে দেবে, এই জন্য কিন্তু আমি এখানে কোনো উদ্দীপক ব্যবহার করিনি, কারণ আমি এখানে যদি উদ্দীপক ব্যবহার করতাম আমাদের সেশনে, তাহলে কিন্তু এটা অনেক বড় হয়ে যেত, হয়তো সেটা তোমাদের অনেকেরই মন খারাপের কারণ হতো। তো জাস্ট আমি ওইভাবে করিনি। জাস্ট আমি এখানে ক এবং খগুলো দিয়ে দিয়েছি, এবং গগুলো তো তোমাদের গ এবং গ যেটা আছে সেটা হচ্ছে উদ্দীপক থেকে তোমাদেরকে সামঞ্জস্য করে লিখতে হবে। তো খেয়াল করো, বর্ণবাদ, বৈষম্য আর নিপীড়নের কারণে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একসময় ফুঁসে ওঠে দক্ষিণ আফ্রিকার কালো মানুষগুলো। এদের পুরোধা ছিলেন নেলসন ম্যান্ডেলা। আন্দোলন নৎসাৎ করতে শুরু হয় নির্যাতন, তাকে পুরে দেওয়া হয় জেলে, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় তাকে। পাথর ভাঙার মতো সীমাহীন পরিশ্রমে কাজ করতে গিয়ে একসময় অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু এই সময় পাষাণ হৃদয়ের মানুষের পাশাপাশি কিছু ভালো মনের মানুষও ছিল সেখানে, যাদের ভালোবাসা, মমত্ববোধ আর সেবায় স্বীকৃত হয়েছেন তিনি। অবশেষে দীর্ঘ 27 বছর পর কারাভোগের পর তার মুক্তি মেলে। তো ক নম্বর প্রশ্ন করা হয়েছে, 52 দিনগুলো রচনায় বর্ণিত মহিউদ্দিন সাহেব কোন রোগে ভুগছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করো। 52 দিনগুলো রচনায় বর্ণিত মহিউদ্দিন সাহেব হয়েছে কি পোলোরিসিস বা বক্ষব্যাধি রোগে ভুগছিলেন।
তো এরপর খ নম্বর প্রশ্ন হচ্ছে যে মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল হতে থাকে, কোন প্রসঙ্গে লেখক এই কথা বলেছিলেন? তো খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো, ভাষা আন্দোলনের মিছিলে গুলি করে মানুষ মারার সরকারের এই ভুল পদক্ষেপের কথা ভেবে লেখক আলোচকটি ব্যক্ত করেছেন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুরু হয় ভাষা আন্দোলন। আন্দোলনকে স্তব্ধ করার জন্য 140 ধারা জারি করা হলেও আন্দোলন থেমেনি, বরং আরও তীব্র হয়ে ওঠে। মুসলিম সরকারের অপরিণাম দূরদর্শিতার কারণে নিহত হলে অনেকে। সরকারের ভুল পদক্ষেপের কথা ভেবেই লেখক বলেছেন মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। যাই হোক, গ নম্বর হচ্ছে দেখো, উদ্দীপকে নেলসন ম্যান্ডেলার সাথে 52 দিনগুলো রচনায় লেখকের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। তো মূলত নেলসন ম্যান্ডেলা মূলত সে তার বর্ণপ্রথার জন্য সে কাজ করছিল, আর ভাষা আন্দোলনের সময় মূলত শেখ মুজিবুর রহমান মূলত এখানে কোনো বর্ণপ্রথা নিয়ে নেয়নি, মানে আংশিক একটা মিল রয়েছে। হ্যাঁ, এটা একটু দেখিয়ে দেবো। তো উদ্দীপকে নেলসন ম্যান্ডেলার সাথে 52 দিনগুলো রচনার লেখকের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো কারাবরণ, মানে তারা দুজন কারাবরণ করছিল, এই দিকটাই শুধু মিলে। তো আমরা একটু দেখব। 52 দিনগুলো রচনায় 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে। তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখার প্রতিবাদে লেখক 1952 সালে অনশন বা ধর্মঘট করেন। কারা কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে তার অনশন ভাঙাতে পারেনি। তিনি বলেছেন, এ দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্য জীবন দিতে পারলাম, এই শান্তি। এ থেকেই তার দেশপ্রেম স্পষ্ট হয়ে ওঠে। তো উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলাও ছিলেন দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ। বহিরাগত শৈতাঙ্গ শাসক গোষ্ঠীর বৈষম্য নীতি আর নিপীড়নের বিরুদ্ধে ফুসে ওঠা দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনতার নেতৃত্বে ছিলেন নেলসন ম্যান্ডেলা। এজন্য তাকে সশ্রম কারাদণ্ড দণ্ডিত হয়ে 27 বছর নির্যাতন সহ্য করতে হয়। কিন্তু তবুও তিনি শাসক গোষ্ঠীর কাছে নত স্বীকার না করে জনগণের ভালোবাসা থেকে দূরে সরে যাননি। এখানে উদ্দীপক নেলসন ম্যান্ডেলার সাথে 52 দিনগুলো রচনার লেখকের সাদৃশ্য মিলে। হ্যাঁ, এটা ঠিক আছে যে তারা দুজনে কারাবরণ করছিল। গ নম্বরটা খেয়াল করো, প্রেক্ষাপটে ভিন্ন হলো চেতনাগত ঐক্য নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একই সূত্রে গেঁথেছে, মন্তব্যটি বিশ্লেষণ করতে হবে। তো একটু খেয়াল করো যে এখানে প্রথমে কিন্তু আমি দেখো এখানে 3টে স্টেপ বিশেষ করছি, যে একটা স্টেপ, এই যে একটা স্টেপ, এই যে একটা স্টেপ। তো তোমরা এইভাবে ফাঁকা ফাঁকা করে দিয়ে লিখবা, তাহলে অনেক সুন্দর হবে। তো গ নম্বর দেখো, উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার নিযুক্ত মানুষের মুক্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মানুষের জন্য একই লক্ষ্য নিয়ে সংগ্রাম করেছেন। এই চেতনায় দুজনকে এক সূত্রে গেঁথেছে। পরে খেয়াল করো, 52 দিনগুলো রচনায় আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন পরিচয় পাওয়া যায়। বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তৎকালীন স্বৈরাচারী শাসক গোষ্ঠীর শাসন নির্যাতন থেকে দেশের মানুষের মুক্তি চেতনার জন্য তিনি জীবনের অধিকাংশ সময় নির্জন কারাপ্রঘটে কাটিয়েছেন, কিন্তু অত্যাচারী শাসকের কাছে মাথা নত করেননি। ঠিক একইভাবে নেলসন ম্যান্ডেলার যে কাহিনীটা আছে এটা তুলে ধরবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর, 18 বছর বয়স। তো এটা এই কবিতাটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে। খেয়াল করো, সুজন ও সাধন সহপাঠী এবং লেখাপড়ায় বেশ ভালো। স্কুল জীবন পার হতে না হতে সুজন মিশে যায় কিছু অসৎ বন্ধুর সাথে, লেখাপড়ার পাঠ চুকে যায় ওইখানে। তার নাম শুনলে মানুষ আটকে ওঠে। অপরদিকে সাধন বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ভাষা আন্দোলন শুরু হলে সে তাতে ঝাঁপিয়ে পড়ে। মিছিলে সে নেতৃত্ব দেয়, সংগৃহীত করে সহপাঠীদের, আর প্রতিজ্ঞা করে জীবন দেওয়া হলো মাতৃভাষার মান রক্ষা করবেই। কোন বয়সের দুঃসাহসেরা উকি দেয়? তো উত্তর হচ্ছে 18 বছর বয়সে, তোমরা সকলে জানো। পরে দেখো, বাষ্পের বেগে স্টিমারের মতো চলো, একথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছেন? বাষ্পের বেগে স্টিমারের মতো চলো, একথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়সী তরুণদের চলার গতিকে নির্দেশ দিয়েছেন। দেশ জাতি ও মানবতার জন্য যুগে যুগে তরুণরা তাদের প্রাণের অমিত তেজ শক্তি নিয়ে এগিয়ে গেছেন সম্মুখ পানে। জীবনের ঝুঁকি নিয়ে তারা দাঁড়িয়ে আছে সমস্ত বিপদ মোকাবেলায়। বাষ্পের বেগে স্টিমার যেমন দ্রুত সামনের দিকে এগিয়ে যায় তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবার জন্য, তেমনি 18 বছর বয়সী তরুণেরা তাদের তারুণ্য শক্তি নিয়ে অজানাকে জানার জন্য দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে এগিয়ে যায়। কোনো অপশক্তি তাদেরকে এই চলার গতিকে রুদ্ধ করতে পারে না। অনেক সুন্দর একটি প্রশ্ন, তাই না? গ নম্বর, উদ্দীপকের সুজনের মাঝে 18 বছর বয়স কবিতায় কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ভালো করে খেয়াল করো। উদ্দীপকের সুজনের মাঝে 18 বছর বয়স কবিতার 18 বছরের নেতিবাচক দিকটি তুলে ধরা হয়েছে। 18 বছর বয়স কবিতায় কবি বয়সন্ধিকালে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। এ বয়সে মানুষের কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। বয়সটি উত্তেজনা প্রবল ও আবেগ উচ্ছ্বাসের ঝুঁকি নেবার, আবার সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে এরা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। বিকৃতি ও বিপর্যয়ের অজস্র আঘাত ক্ষতবিক্ষত নিঃশেষিত হতে পারে সহস্র প্রাণ। উদ্দীপকের সুজনের মধ্যে বয়সন্ধিকালে নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়।
বয়সের এ পর্যায়ে উত্তেজনা, আবেগ, উচ্ছ্বাসকে সে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। অসৎ বন্ধুদের সাথে মিশে সে নিজেকে ধ্বংস করে দিচ্ছে এবং বিকৃতি এবং বিপর্যয়ের অজস্র আঘাতে সে জর্জরিত। তাকে দেখলে এখন মানুষ ভয় পায় এবং ঘৃণার নাক ছিটকায়। সুতরাং উদ্দীপকের সুজনের মাঝে 18 বছর বয়স কবিতায় 18 বছরের বয়সের নেতিবাচক দিকটি ফুটে উঠেছে। দেখো এখানে কিন্তু আমি 3টা স্টেপ লিখেছি, যে 1, 2, 3টা, তো জাস্ট তোমরা এভাবেই লিখবা। গ নম্বর বলা হয়েছে যে উক্ত দিকটিকে 18 বছর বয়স কবিতার মূল ভাব তোমার মতের পক্ষে যুক্তি দিয়ে বিচার করো। তো খেয়াল করো, তরুণের নেতিবাচক দিক 18 বছর বয়স কবিতার মূল ভাব নয়। নেতিবাচক দিক মানে কি, খারাপ দিকটাকে এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা তো আর মূল দিক না বা মূল ভাব হইতে পারে না। তো 18 বছর বয়স কবিতায় কবি 18 বছর বয়সে জয়গান করেছেন। এ বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে চিহ্নিত। জড় নিশ্চল প্রথা জীবনকে পেছনে ফেলে মানুষ নতুন জীবনের রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি, এসবে 18 বছর বয়সের বৈশিষ্ট্য। কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। 18 বছর বয়সে এই ইতিবাচক দিকটি কবি প্রত্যাশা। উদ্দীপকের সুজন ও সাধনের মধ্যে 18 বছরের প্রভাব প্রতিফলিত হয়েছে। সুজনের মধ্যে প্রতিফলিত হয়েছে এই বয়সে নেতিবাচক প্রভাব, যার কারণে সে অসৎ বন্ধুদের সাথে মিশে নষ্ট হয়ে গেছে। অন্যদিকে সাধনের মধ্যে ঘটেছে এই বয়সে ইতিবাচক প্রকাশ, যার কারণে সে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েছে, ঝাঁপিয়ে পড়েছে ভাষা আন্দোলনে এবং নেতৃত্ব দিয়েছে মিছিলে। মাতৃভাষার সম্মান রক্ষার্থে সে দৃঢ় প্রতিজ্ঞ। 18 বছর বয়স কবিতা কবি এদেশের বুকে 18 বছর বয়স কামনা করেছেন, কারণ 18 বছর বয়সের পারে সমস্যা পীড়িত এদেশের সকল সমস্যার সমাধান করতে। এজন্য যদি তাদের প্রাণও যায় তবুও তারা পিছু পা হবে না, কারণ তারা জানে রক্তদানে পূর্ণ। আবার উদ্দীপকটি সুজন ও সাধনের দুটি প্রেক্ষাপট তুলে ধরে এ বয়সের ইতিবাচক দিকটির প্রত্যাশা ব্যক্ত হয়েছে। এ বয়সে পদস্থলনের যে বিষয়টি কবিতায় আছে তা উদ্দীপকে নেই, তাই উক্ত দিকটি 18 বছর বয়স কবিতার মূল ভাব নয়। এরপর আমাদের সর্বশেষ প্রশ্ন, যে নবাব সিরাজউদ্দৌলার যে তোমার নাটকটা রয়েছে, এই নাটক থেকে খেয়াল করো, খলিল মোল্লা ছিল গ্রাম প্রধান ও শান্তি কমিটির প্রধান। শান্তি কমিটি তো বোঝো নাকি, মুক্তিযুদ্ধের সময় যারা আর কি ওদের পক্ষে ছিল, পাকিস্তানিদের পক্ষে, তার সহকারী হিসেবে অনেকের নাম শোনা যায়। এরা মহান মুক্তিযুদ্ধে মুক্তিগামী মানুষের সাথে প্রতারণা, অত্যাচার প্রভৃতি কাজে লিপ্ত ছিল। এরা দেশমাতৃকার প্রতি মমতা না দেখে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে নিজেদের স্বার্থের জন্য। ক নম্বর, সিরাজউদ্দৌলার বা সিরাজের প্রধান সেনাপতির নাম কি তোমরা সকলেই জানো, যে মীর জাফর। খ নম্বর হচ্ছে গড়লোক অবিশ্বাসী হলে বাড়ির লোকের পক্ষে সবাই সম্ভব, বলতে কি বোঝানো হয়েছে? এখানে মীর জাফরের বিশ্বাসঘাতকতাকে বোঝানো হয়েছে এবং হচ্ছে তার খালা ঘুষুরি বেগমের কথা বলা হয়েছে। দেখো একটু, গড়লোক অবিশ্বাসী হলে বাড়ির লোকের পক্ষে সবই সম্ভব উক্তিটি দ্বারা নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় বা পরিজনদের বিশ্বাসঘাতকতার দিকটিকে বোঝানো হয়েছে। খেয়াল করে, নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তার আত্মীয় পরিজনরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এভাবে নবাবকে সিংহাসনচ্যুত করা যায় এবং নিজেদের স্বার্থ উদ্ধার করা যায়। সে ভাবনায় এরা সবাই একাট্টা। তারা সজ্ঞানে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে, আর বিশ্বাসঘাতকতার সুযোগে গ্রহণ করে ইংরেজরা। তারা নবাবকে আক্রমণ করার সুযোগ খোঁজে। সার্বিক পরিস্থিতি আজ করতে পেরে নবাব স্ত্রী লুৎফুন্নেসা প্রশ্নোক্ত উক্তিটি করেন। তো গ নম্বর বলা হয়েছে উদ্দীপকের খলিল মোল্লার সাথে ঘসেটি বেগমের সাদৃশ্য আলোচনা করো। হ্যাঁ, এটা দুজনের চরিত্রে মিল রয়েছে। খেয়াল করো, উদ্দীপকের খলিল মোল্লা যেমন পাকিস্তানিদের সাথে হাত মেলায়, তেমনি ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার শত্রুদের সাথে হাত মেলায়। তো ঘসেটি বেগম নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা। তার একমাত্র পালিত পুত্র একরাম উদ্দৌলা বসন্ত রোগে অকালে মারা যায়। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা নবাব হিসেবে অধিষ্ঠিত হন। সিরাজউদ্দৌলার উত্থান ঘসেটি বেগম মেনে নিতে না পেরে সিরাজের শত্রুদের সাথে হাত মিলিয়ে তার পতন ঘটায়। আর অন্যদিকে উদ্দীপকের খলিল মোল্লা গ্রাম প্রধান ও শান্তি কমিটির প্রধান, সে দেশের লোক হয়ে পাকিস্তানিদের সাথে হাত মিলায় এবং মুক্তিগামী মুক্তিযোদ্ধাদের অত্যাচার করে। ঘটনাটি ঘসেটি বেগম সিরাজের নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে পতন ঘটায়। তাই বলা যায় শত্রুপক্ষের সাথে হাত মিলানোর দিক থেকে খলিল মোল্লা ও ঘসেটি বেগমের একই রূপের বা একই সাদৃশ্যপূর্ণ। ক নম্বরটি দেখো, যে উদ্দীপকের ঘটনা আর সিরাজউদ্দৌলা নাটকের ঘটনা আংশিক প্রতিফলন ঘটেছে। কারণ হ্যাঁ, সিরাজউদ্দৌলা ছিল কি, তার মূলত রাজ্য রক্ষার জন্য কাজ করেছিল, আর এটা ছিল মুক্তিযুদ্ধ। দুই জিনিস একটু ভালো করে দেখো। উদ্দীপকের ঘটনা এবং সিরাজউদ্দৌলা নাটকের ঘটনা আংশিক প্রতিফলন ঘটেছে। মন্তব্যটি যুক্তিপূর্ণ বা যুক্তিযুক্ত। ব্যক্তিগত স্বার্থসিদ্ধি চরিতার্থ করার অভিপ্রায় মীর জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ, ঘসেটি বেগম, জগৎ শেঠ, ওয়াটস, লর্ড ক্লাইভ প্রমুখ একত্রিত হয়েছে। প্রত্যেকে তাদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার অভিলাষেই প্রথম দিকে নবাব বিরোধী কার্যকর
বা কার্যকলাপ শুরু করে। তো গডসেটি বেগম সিরাজউদ্দৌলার সম্পর্কে খালা, তার একমাত্র পুষ্যপুত্র অকালে মারা যায়। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন, কিন্তু গডসেটি বেগম সিরাজউদ্দৌলার উত্থান মেনে নিতে পারেনি, জাস্ট আগেরটার মতোই, ঠিক আছে, জাস্ট আগেরটার মতোই, আর কিছু না। যাই হোক, এরপর হচ্ছে অপরদিকে উদ্দীপকের খলিল মোল্লা এদেশের লোকে মুক্তিযুদ্ধ ও দেশের বিরুদ্ধে অবস্থান নেয় এবং পাকিস্তানি বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করে। তো সিরাজউদ্দৌলা নাটকের নেতিবাচক চরিত্র গডসেটি বেগম, তার চক্রান্তের কারণে সিরাজের পতন ঘটে বলে অনেকের ধারণা। তাছাড়া সেনাপতি মির্জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎ শেঠের নানা চক্রান্ত বিদ্যমান ছিল। আবার উদ্দীপকের খলিল মোল্লা এদেশের মানুষ হয়েও সে নিজেদের সাথে পাকিস্তানিদের সাথে হাত মিলে মুক্তিকামী মানুষের প্রতি অত্যাচার করে, তাই বলা যায় উদ্দীপকটি সিরাজউদ্দৌলার ঘটনার আংশিক প্রতিফলন ঘটাচ্ছে। এই উক্তিটি যুক্তিযুক্ত। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমাদের মূলত ব্যাকরণ চলে আসবে, আর এরপর আমরা ব্যাকরণের পর যেটা করবো সেটা রচনার একটা ক্লাস দিয়ে দেবো। যদি বলো যে স্যার রচনা লাগবে না, রচনা আমরা সরাসরি পিডিএফ চাই, তাহলে তোমাদেরকে সেটা পিডিএফ দিয়ে দেওয়া হবে।